দেখো আমরা এই চুপ করো, কংক্রিটের শেষের দিকের চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছে। আমরা এর আগের দিনে কিউরিং পর্যন্ত পড়ছিলাম। কিউরিং এর ডেফিনিশন কি, কিউরিং কি ছিল বলো তো? কি কি ফ্যাক্টর কংক্রিটের ওয়ার্কেবিলিটি, স্ট্রেংথ, মানে যে কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো আছে, ইফেক্ট ফেলে, তার মধ্যে একটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট, সেটা ছিল কিউরিং। কিউরিং যদি আমি বাংলা কথায় বলি তাহলে কংক্রিটের উপর পানি দেওয়া, ঠিক আছে? তারপর আমরা আমাদের ম্যাটেরিয়াল ওয়াইজ যে ডেফিনেশন আছে সেটা দেখি। কিউরিং ইজ দ্য নেম গিভেন টু দ্য প্রসিডিউর ইউজড ফর প্রমোটিং দ্য হাইড্রেশন অফ সিমেন্ট and consists of control of temperature and of the moisture movement from and into the concrete. কংক্রিটের মধ্যে মানে হাইড্রেশনটাকে প্রমোট করার জন্য এবং টেম্পারেচার কন্ট্রোল, সাথে সাথে কংক্রিটের মধ্যে পানি এন্টার করার জন্য যে অতিরিক্ত ময়েশ্চার কন্টেন্ট দেওয়া হয় সেটাই হচ্ছে কিউরিং। কিউরিংটা হচ্ছে স্পেশালি কংক্রিটকে হাইড্রেশনের জন্য যে স্ট্যান্ডার্ড ফরমেশনে রাখা, সেটা হচ্ছে কংক্রিটের অবজেক্টিভস। আমরা এর আগের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছিলাম যে 28 ডেজের কংক্রিটে যে স্ট্রেংথ পাওয়া যায় সেটা ম্যাক্সিমাম, 7 ডেজে তার থেকে কম। আমি পরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, এটা আমরা এর আগেও দেখছি যে 7 ডেজের যেটা মোটামুটি 28 ডেজের পরে কেউ যদি কংক্রিট আর কিউরিং না করে তাহলে আর প্রবলেম নাই, তবে মিনিমাম 28 ডেজ বলা হয়। এই জন্য দেখবে যে বাসা বাড়ি তৈরি করার পরে রুফ মনে হয় 1 মাসের কাছাকাছি কিউরিং করে। এর বেশি করলে তোমাদের জানা থাকা উচিত যে 365 দিন পর্যন্ত স্ট্রেংথ বাড়তে পারে, তবে মিনিমাম, এই ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম বলে শব্দটা আছে। মিনিমাম বলে শব্দটা মানে দেখা যাচ্ছে তুমি একটা ডিজাইনে মিনিমাম যদি দিতে পারো তাও ডিজাইন লাইফ যাবে। এই জন্য মিনিমাম শব্দটা খুব ইম্পর্টেন্ট, মিনিমাম আর ম্যাক্সিমাম, যে কত পর্যন্ত, এর নিচে আমি যেতেই পারবো না। এরপর দেখো মেথড অফ কিউরিং। এটা বিভিন্ন ধরনের শেপ, সাইজ, পজিশন, স্ট্রাকচার পজিশন অনুযায়ী ভ্যারি করে। একটা হচ্ছে স্ট্রাকচার উইথ স্মল সারফেস ভলিউম রেশিও। যদি ভলিউম রেশিও কম হয় সারফেস এরিয়ার সাথে সাথে, তাহলে সেই ক্ষেত্রে কিছু ট্র্যাডিশনাল মেথড আছে, সেই মেথডের মাধ্যমে কিউরিং করা হয়। কিউরিং বলতে তো আমি বললাম যে ওয়াটার কংক্রিটের মধ্যে হাইড্রেশন রিঅ্যাকশন আনার জন্য এক্সট্রা পানি অ্যাড করা। আচ্ছা স্যার, কিউরিং যে করে মানে 7 দিন ব্যাপী বা 28 দিন ব্যাপী, তাহলে কতক্ষণ পানি দেয়? সারাক্ষণ তো পানি দেওয়া না, সারাক্ষণ তো পানি দেওয়ার দরকার। তোমার সারফেস যদি ওয়েট থাকে, ওয়েট তৈরি করতে পারলে হবে। আর আমরা কয়েকটা ফিগার দেখবো তাহলে ক্লিয়ার হবে, দেখো কিভাবে দিব। আর লার্জ কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর ট্র্যাডিশনাল মেথডে যাওয়া যায় না, কিছু টেকনিক্যাল মেথড আছে। আমরা ফিগারগুলো দেখি, যেরকম স্প্রে করা, তারপরে গাড়ি দিয়ে পানি দেওয়া। দেখবা যে অনেক রুফটপ যদি হয় বড় সারফেস এরিয়া, সেই ক্ষেত্রে মানে স্প্রে মেশিন আছে, সেটা মুভ করে রোলার টাইপের। আমরা দেখি, দেখো দু একটা। একবার উপরে এই ফিগারটা যেটা, এটা ট্র্যাডিশনাল মেথড। যদি সারফেস এরিয়া খুবই কম হয় তাহলে দেখবে যে একটা বাউন্ডারি দিয়ে, এই যে বাউন্ডারি দিয়ে, ছোট ছোট বাউন্ডারি দিয়ে, কারণ যতই রুফের কথা বলি বা এমনি ফ্লোরের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি প্লেন থাকে না। ফিনিশিং করার আগ পর্যন্ত, যেরকম এই সারফেসটা, এই যে এখানে মোজাইক করার আগ পর্যন্ত এত প্লেন ছিল না। এই জন্যে যে এরিয়াটুকু প্লেন সেটুকুকে স্কোয়ার বলো বা যে কোনো অ্যাঙ্গেলে ভাগ করে, যাতে সেই এরিয়াটুকুতে পানির ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। তবে এই মেথড অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন সারফেস এরিয়া কম হবে। তারপর দেখো যদি বড় সারফেস এরিয়া হয় সেই ক্ষেত্রে স্প্রে দিয়ে দিতে হবে। স্প্রের উপরে দেখো একটা কোটিং দেওয়া আছে। আমরা আমাদের বাংলাদেশে যেটা করা হয়, বস্তা চিরত, দড়ির বস্তা, ওই বস্তা দিয়ে দেওয়া হয়। কারণ কি, বস্তা দেওয়ার পরে যখন সানি ওয়েদার আসবে তখন এমনিতে ড্রাই হয়ে যাবে, যাতে সেই ড্রাইটা না হয় ওই বস্তা কিছু পানি ধরে রাখে। ইভেন দেখবো যে কলাম কনস্ট্রাকশনের সময় এই যে তোমরা এই বাইরের সাইড দিয়ে দেখো বস্তা জড়ানো আছে, শুধুমাত্র কিউরিং এর কারণে, অন্য কোনো কারণ নেই। কারণ ওইটার উপরে আবার কলাম হচ্ছে ভার্টিক্যাল, দিলে পর নিচে নিচে গড়ায় যায়, এই জন্য বস্তাটাকে ওয়েট রাখা। এই দুইটা হচ্ছে মডার্ন। যদি সারফেস এরিয়া অনেক বড় হয় সেই ক্ষেত্রে স্প্রের মাধ্যমে ওয়েট করা। এরপর আসি ক্রিপ অফ কংক্রিট। ক্রিপের আগে আমাদের জানতে হবে স্ট্রেন কি।
এই ই নাই, স্ট্রেন হচ্ছে ধরো কংক্রিটের ক্ষেত্রে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। এখন এটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। বড় হতে পারে কখন? যদি টেম্পারেচার ইনক্রিজ করে, লোডিং কন্ডিশন বাড়ে, সেক্ষেত্রে বড় হতে পারে। তো দুইটাকে যদি একবারে কম্বাইন করা বলা যায় তাহলে বলা যায় ডিফর্মেশন, মানে ইলংগেশনও হতে পারে কন্ট্রাকশনও হতে পারে। এই ইলংগেশন বা কন্ট্রাকশন অরিজিনালের সাথে যে রেশিওতে চেঞ্জ হয় সেটাই হচ্ছে স্ট্রেন। ধরো ইলংগেশন হলো, আমি এই ডিফর্মেশনকে ডেল এল বললাম, লেন্থ ওয়াইজ ইলংগেশন বা ডিফর্মেশন। তাহলে অরিজিনাল লেন্থের সাথে এরকম ডেল এল ভাগ এল, এটাই হচ্ছে স্ট্রেন। হ্যাঁ, বাংলায় বিকৃতি বলে, এটা ফিজিক্সে পড়ছো মনে হয়, তাই না? স্ট্রেন নিয়ে স্ট্রেস নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে, স্ট্রেস আর স্ট্রেন। তো ডেল এল বাই এল এটা হচ্ছে স্ট্রেন। এখন ক্রিপে আসে, ক্রিপ অফ কংক্রিট। ক্রিপ অফ কংক্রিট হচ্ছে যে এই যে স্ট্রেন বাড়ে, স্ট্রেন বাড়া বা কমা, এটা হচ্ছে ক্রিপ অফ কংক্রিট। দেখো আমরা ডেফিনেশন দেখি। ক্রিপ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনক্রিজেস ইন স্ট্রেন আন্ডার এ সাস্টেইন স্ট্রেসেস। ধরো এটা কিভাবে মেজার করবা? দুইটা কংক্রিট, সেম টাইপের দুইটা কংক্রিট, একটার উপর লোড দিয়ে রাখবা ধরো 10 মিনিট, আর একটার উপরে সেম টাইপের কংক্রিট ওই পজিশনে থাকবে, আনলোডিং থাকবে। তাহলে যেটা আনলোডিং তার মধ্যে কোনো চেঞ্জ আসবে না ইন ন্যাচারাল, আর যেটা লোডিং কন্ডিশনে আছে তার মধ্যে কিছু চেঞ্জ আসবে। তাহলে অরিজিনালের সাথে যেটাতে চেঞ্জ আসলো না আনলোডিং, তার সাথে এর যে ডিফারেন্স, স্ট্রেনের ডিফারেন্স, সেটাই হবে ক্রিপ অফ কংক্রিট। দেখো আমরা একটা, তার মানে দাঁড়াচ্ছে কি যে টাইমের সাথে সাথে স্ট্রেনের যে চেঞ্জ সেটাই হচ্ছে ক্রিপ অফ কংক্রিট। দেখো আমরা একটা ফিগার দেখি যে এইদিকে আছে টাইম, এদিকে স্ট্রেন। কিভাবে মেজার করতে হবে? একটা আনলোডিং এর সাথে একটা লোডিং প্যারামিটারের দুইটার লোডিং প্যাটার্নের চেঞ্জ কিভাবে হয়, স্ট্রেন ক্যাপাসিটি কিভাবে বাড়ে বা কমে, সেটা মেজার করতে হবে। দেখো টাইমের সাথে সাথে স্ট্রেন বাড়তেছে, স্ট্রেন বাড়া মানে কি? ইনডিরেক্টলি ডেল এলটা বাড়া হতে পারে, সেটা ইলংগেশনের ক্ষেত্রে অথবা কন্ট্রাকশনের ক্ষেত্রে ডেল এল এর ভ্যালুটা বাড়া। তার মানে তুমি যে অরিজিনাল পজিশন চিন্তা করতেছো, তুমি স্ট্রাকচার কনস্ট্রাকশনের পরে যখন সার্ভিসের জন্য ছেড়ে দিবা, যখন ছেড়ে দিবা তখন এই টাইমের সাথে সাথে অরিজিনাল পজিশন আর থাকবে না, হয় বাড়বে অথবা কমবে। এই যে বাড়া কমা, তার মানে তুমি যেভাবে রাখতেছো অরিজিনাল স্ট্রাকচার ডিজাইন করে রাখছো, সেটাকে শুধু কনসিডার করলে হবে না, এই বাড়া কমাটাও কনসিডারের মধ্যে নিতে হবে। এটাকে মানে ডিজাইনটা আমরা শিখবো, সার্ভিসেবিলিটি বলে একটা চ্যাপ্টার আছে আরসিতে, সেদিকে। তবে এই যে বাড়তেছে কমতেছে, এটাকে তোমাকে কনসিডারেশনে নিতে হবে অবশ্যই, অরিজিনাল পজিশনে রেখে ডিজাইন করলে হবে না। এখন দেখো সব থেকে মজার বিষয় হচ্ছে যে বাড়লো ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে টেম্পারেচার বাংলাদেশের জন্য অন অ্যান অ্যাভারেজ 20 এর নিচে আসে না, 20 এর নিচে। এখন শীতকালে আরো বেশি কম আসে, ধরো আরো কম আসে, ধরো 7-8 এরকমও আসে। তো বাড়তেছে, তার মানে ডেল এলটা ইলংগেশনে বাড়তেছে, টেম্পারেচার বাড়লে বাড়বে। কিন্তু একটা মজার বিষয় দেখো, যে এটা টেস্টের একটা রিপোর্ট, এই যে বাড়তেছে, বাড়তে 120 দিনের মাথায় গিয়ে আবার কমে অরিজিনাল পজিশনে চলে আসবে। দেখো 400 শুরু, স্ট্রেন 400 ইন্টু 10⁻⁻6 আছে, স্ট্রেনটাকে মিলিমিটারে মেজার করা হয়। এটার ইউনিট কি হবে বলো তো? উপরেরটা লেন্থ, নিচেরটা লেন্থ, মিলিমিটার পার মিলিমিটার। এটাকে ইউনিটলেস বলা যাবে না, ঠিক আছে? অনেকে এটাকে ইউনিটলেস বলে, যে উপরে মিলিমিটার, তাহলে তুমি চেঞ্জটা খেয়াল করতে পারবে না, অরিজিনাল মিলিমিটারের সাথে চেঞ্জ কত সেটা খেয়াল করতে পারবে না। তাহলে স্ট্রেন দেখো যে 120 দিনের মাথায় গিয়ে অরিজিনাল পজিশনে চলে যাচ্ছে। তার মানে সার্ভিসে যখন তুমি ছেড়ে দিবা, তারপরে যতই লোডের ভেরিয়েশন হোক, 120 দিন পর্যন্ত এই স্ট্রেনের যে বাড়া কমা এটা থাকবে। 120 দিন পরে আবার আগের অবস্থায়।
তাহলে দেখো যে মানে মোট কথা বলি যে নর্মাল কোনো কন্ডিশন থাকতেছে না, অ্যাব্রপ একটা কন্ডিশন, বাড়তেছে কমতেছে, তাও আবার 120 দিন পরে। সুতরাং এই ক্রিপটাকে কনসিডারেশন নিতে হবে যদি অ্যাকচুয়াল ডিজাইন করতে হয়। এরপরে দেখি যে কেমিক্যাল অ্যাটাক অফ কংক্রিট, কি কি কেমিক্যাল অ্যাটাক হতে পারে। আমরা একটা পড়ছি লিচিং আউট অফ সিমেন্ট, ইফ্লুরেসেন্স বলছিলাম। দেখো সেটা কি হয়, ক্যালসিয়াম কার্বনেট, সিমেন্টের ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা পানির ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে একটা লবণ তৈরি করে, যেটা আমরা ফিগারে দেখি। রাইট সাইডের ফিগার দেখো, যে তোমরা অনেক পুরাতন বিল্ডিংয়েই দেখবা, বা যে রিজনে সল্টি ওয়াটার, বিশেষ করে এই রিজনে দেখবো অনেক 2-4 বছর পরে এই ফ্লোরেসেন্স দেখতে পাবা, বিশেষ করে আউটার সারফেসে। এটা একটা কেমিক্যাল অ্যাটাক। তারপরে অ্যাকশন অফ সালফেট, দেখো আমরা কয়েকটা ফিগার দেখি তারপর ডিটেলস যাই। এটা হচ্ছে সালফেট অ্যাটাক। সালফেট অ্যাটাকটা কিরকম, ময়েশ্চারে প্রেজেন্ট সালফেট রিয়াক্টস উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অ্যালুমিনেট হাইড্রেট প্রডিউস জিপসাম অ্যান্ড ক্যালসিয়াম সালফোঅ্যালুমিনেট, যেটাকে আমরা জিপসাম আর সালফোঅ্যালুমিনেট হচ্ছে এক ধরনের লবণ। লবণ যখন তৈরি হবে, এটা নর্মাল স্ট্রাকচার থেকে যখন লবণ তৈরি হবে, যে কোনো ওয়েদারিং অ্যাকশন, ধরো বাতাস আসলো, তাহলে সেই অংশটা আস্তে আস্তে সরে যাবে, সেই অংশটা আস্তে আস্তে সরে যাবে। কিরকম দেখো আমরা ফিগারে, এই যে দেখো যে অরিজিনাল কংক্রিট ছিল এই যে উপরের সারফেস, কিন্তু যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অ্যালুমিনেট হাইড্রেটের রিয়াকশনের মাধ্যমে জিপসাম আর ক্যালসিয়াম সালফোঅ্যালুমিনেট যে তৈরি হলো, সেটা ওয়েদারিং অ্যাকশন দেখা যাচ্ছে ওই সারফেসের উপর দিয়ে ওয়াটার ফ্লো করে, তাহলে তার অরিজিনাল পজিশনে থাকবে না। এখন এই যে এই জায়গাটুকু চলে গেল, এটা কাভার দেবে কি? কাভার দিতে পারবে না, তার মানে উইক। তারপরে সি ওয়াটার অ্যাটাক, আমরা জানি যে সমুদ্রের পানি লবণাক্ত, সমুদ্রের পানি সল্টি ওয়াটার। সেক্ষেত্রে দেখো যে এই যে লবণ যেটা থাকে, এটা কংক্রিটের মধ্যে গিয়ে ক্রিস্টাল তৈরি হয়, আস্তে আস্তে লবণ জমা হয়। তারপরে ধরো যেসব কোস্টাল বেল্টের যেসব তোমার স্ট্রাকচার তৈরি করতে হবে, তাহলে তো অবশ্যই নদীর পানি বা ডিপ আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিলেও সেখানে সল্ট পাওয়া যায়। ইভেন আমরা তো এর জন্য আর প্রমাণ দিতে হবে না, আমরাই পানি খাচ্ছি লবণ পানি, তাই না? তো এই অন্যান্য পানির থেকে বলা হয় যে মানুষ যে পানি খাবে, কংক্রিট মিক্সিংয়েও সেই পানি দিতে হবে, ফ্রেশ ওয়াটার, যাতে এক্সট্রা কোনো লবণ বা আরও যেসব ইমপিউরিটিস আছে পানিতে সেই সব না থাকে। তাহলে এই লবণ পানি ইউজ করলে কি হবে, কংক্রিটের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে লবণের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে একসময় সেটা ক্রিস্টাল তৈরি হবে, কংক্রিটের মধ্যে গিয়ে ছোট ছোট এরকম দানা তৈরি হবে, কংক্রিট ব্লক এরকম দানা তৈরি হবে এই সারফেসের মধ্যে দিয়ে। এটা দেখবা লবণ একটু যদি গরম পড়ে, তাহলে লবণ পানি হয়ে যায়, ঠিক আছে? দেখছো কি, লবণের যে ডিব্বা থাকে, ওই ডিব্বা গরম করলে পানি হয়ে যায়, তাহলে পানি হয়ে যায়, তাই না? এটা আমাদের থেকে মেয়েরা ভালো বলতে পারবে কেন হয়। দেখা যাচ্ছে যে তাহলে পানি হয়ে গেলে, এটা যখন ওয়াটার অ্যাবজর্ব করবে তখন পানি হয়ে যায়, তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, পোর স্পেস তৈরি হবে। তারপরে দেখো যে কোনো ফাউন্ডেশন যদি শুধু ওয়াটারের মধ্যে দিতে হয়, এরকম অনেক স্ট্রাকচার আছে, তোমরা সুন্দরবনে গেলে দেখবা যে ছোটখাটো রিসোর্টগুলো আছে, ওইগুলো সব পানির মধ্যে, ওর ফাউন্ডেশন তৈরি হয়েছে পানির মধ্যে, তাহলে অল টাইম ওয়াটারের কন্ট্যাক্টে থাকবে, তখন এই যে কংক্রিটগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাবে। এটা হচ্ছে সি ওয়াটার অ্যাটাক। তাহলে এটা প্রোটেক্ট করবো কিভাবে, এরকম একটা কোশ্চেন আছে না? আচ্ছা, প্রোটেকশনও দেখবো কিভাবে আমরা প্রোটেকশন নিতে পারি। তারপরে অ্যাসিড ওয়াটার অ্যাটাক, কংক্রিটের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে পানির সংস্পর্শে যখন যায়, ক্যালসিয়াম কার্বনেট এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়, যেটাকে আমরা ক্ষার বলি। তাহলে অ্যাসিড ওয়াটার হলে ক্ষার আর অ্যাসিডে কি হয়, লবণ পানি। তাহলে দেখো যে সেইটাকে যদি আমি ড্রেনেজ বা সুয়ারেজ নেটওয়ার্ক হিসেবে ইউজ করি, দেখো ডিটারিয়েশন অফ কংক্রিট পাইপ ফ্রম H2S অ্যাটাক। H2S হচ্ছে একটা অ্যাসিড, এটা দ্বারা যদি হয় তাহলে আস্তে আস্তে অনেক সময় দেখবা যে পানির যে সুয়ারেজ পাম্প থাকে এটা ফুটো হয়ে যায়, কারণ যে অ্যাসিড আছে এর মধ্যে, অ্যাসিডের সাথে এর ক্ষারের যে রিয়াকশন এটার মাধ্যমে। এখন দেখো কিভাবে আমি মিটিগেট করব টু মিনিমাইজ দ্য ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট কন্টেন্ট ইন দ্য সিমেন্ট, দ্যাট ইজ টু ইউজ সারফেস রেজিস্টিং সিমেন্ট। বিভিন্ন টাইপের সিমেন্ট পড়ছো,
সেই সিমেন্টের মধ্যে সারফেস রেজিস্টিং সিমেন্ট যেগুলো আছে সেগুলো ইউজ করা। তারপরে দেখো টু রিডিউস দ্য কোয়ালিটি অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড in inhibited cement paste by the use of blended cement containing blast furnace slag or pozzolana যেটা বলি ফ্লাই অ্যাশ ইউজ করা, ফ্লাই অ্যাশ বা পোজোলোনা এটা ইউজ করা। তাহলে এটা দেখো ফার্স্ট কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই ফ্লাই অ্যাশের রিয়াকশন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফ্লাই অ্যাশের রিয়াকশন হবে, সেটা হবে মিক্সিং এর সময়। সেকেন্ড, তাহলে শুধু পোর্টল্যান্ড সিমেন্ট থাকবে, মানে যদি পোজোলোনা বা এই যে ফার্নেস স্লাগ এটা যদি ইউজ করি তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে, কারণ কি সিমেন্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড। এটা যখন তুমি পানি মিক্স করবা, পানি যখন মিক্স করবা তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এর রিয়াকশন হবে, হয়ে ভ্যানিশ হয়ে যাবে, শুধু থাকবে পোর্টল্যান্ড সিমেন্ট। তাহলে শুধু পোর্টল্যান্ড সিমেন্ট যদি থাকে, সিমেন্টিং ম্যাটেরিয়াল যদি থাকে, তাহলে দেখো অ্যাসিড অ্যাটাক বা লবণের সাথে যে অ্যাটাক, এই অ্যাটাকগুলোর জন্য যে কেমিক্যাল ম্যাটেরিয়ালস দরকার সেটা আর অবশিষ্ট থাকবে না। তাহলে রিয়াকশন যদি না হতে পারে, ক্ষয় হওয়ার প্রবাবিলিটি নাই। এটাই হচ্ছে দুইটা বেস্ট মেজার যেভাবে আমরা এই কেমিক্যাল অ্যাটাকগুলো রিকভার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা দেখা যাচ্ছে রেটের ভেরিয়েশন আছে। ফ্লাই অ্যাশ বললাম, এই যে পোজোলোনা বা ফার্নেস স্লাগ এটাকে ক্লিংকার বলে, দেখবা টিভিতে অ্যাড দেয় যে ক্লিংকার যুক্ত বা ফার্নেস স্লাগ বা পোজোলোনা এই শব্দটি ইউজ করে না, ফ্লাই অ্যাশই বলে সাধারণত। এরপর দেখো অ্যাডমিক্সার সম্পর্কে আমরা বলছিলাম পিছনে, হাসাহাসি না। অ্যাডমিক্সার হচ্ছে ক্যাটালিস্ট, যেটা কংক্রিটের মধ্যে সিমেন্টিং ম্যাটেরিয়াল বলো বা অন্যান্য এগ্রিগেট, এদের মধ্যে রিয়াকশন যখন হয় রিয়াকশনের গতি বাড়ায় অথবা কমায়। এখন দেখো যে ইন নর্মাল ইউজ অ্যাডমিক্সার ডোজেস আর লেস দ্যান 5% বাই দ্য মাস অফ সিমেন্টের যে মাস নিবা, যে ওজন, তার 5% পর্যন্ত তুমি অ্যাডমিক্সার ডোজ ইউজ করতে পারো। তোমার রিয়াকশনের গতি বাড়ানো কমানো বা প্রপার্টি চেঞ্জ করার জন্য 5% পর্যন্ত অ্যাডমিক্সার ইউজ করতে পারো। এই ঘুমাচ্ছ তুমি? এই না না, তুমি না, তুমি যাও চোখে পানি দিয়ে আসো। এখন দেখো অ্যাডমিক্সার কিরকম, যাও চোখে পানি দিয়ে আসো, আর ঘুম পাবে না তাহলে। ঠিক আছে, দেখো বিভিন্ন টাইপের, এর থেকে ভালোভাবে শো করা আমার পক্ষে সম্ভব না, তাহলে ল্যাবে নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখো যে বিভিন্ন টাইপের অ্যাডমিক্সার বলতে আমরা সাধারণত এটা দুই ফর্মে থাকে, হয় লিকুইড অথবা সলিড ফর্মে, তবে ইন জেনারেল লিকুইড ফর্মে বেশি থাকে। সলিড ফর্মে থাকলে সেটাকে লিকুইড করে কংক্রিটের সাথে মিক্স করা হয়। উপরের এগুলো অ্যাডমিক্সার, বিভিন্ন ধরনের কেমিক্যাল বা অ্যাডমিক্সার। হ্যাঁ, এই তুমি এক স্টেপ বেশি যাও কেন, আমি বলছি না, একটা একটা করে শেষ হবে। দেখো কিভাবে মিক্সিং করব। কংক্রিট মিক্সিং এর সময় দেখো একটা ফিগার দেখাচ্ছি যে এক্সট্রা কিছু অ্যাড করছে, এটা একটা অ্যাডমিক্সার। তারপরে দেখো এই কংক্রিটের যে কালার, এটা নর্মাল কংক্রিটের মতো না, অ্যাডমিক্সার ইউজ করে কংক্রিটের কালারও চেঞ্জ করা যায়। অ্যাডিশনাল হোয়াইট ওয়াশিং বা পেন্টিং তখন আর দরকার নেই, জাস্ট ফিনিশিং করলেই হবে। দেখো কি কি টাইপের অ্যাডমিক্সার আছে। একটা হচ্ছে এক্সিলারেটর, স্পিড আপ দ্য হাইড্রেশন রিয়াকশনকে এক্সিলারেট করবে, সেটা হচ্ছে এক্সিলারেটর। এগুলো হচ্ছে কমন টাইপ, যদি তোমাকে টাইপে ভাগ করতে বলে ফার্স্ট টাইপ হচ্ছে এক্সিলারেটর, যেটা হাইড্রেশন রিয়াকশনকে বাড়ায়। দেখো এটা তো প্রভাবও কি, এতক্ষণ কি বললাম, প্রথমে বলছি ক্যাটালিস্ট। দেখো এখন নর্মাল যে অ্যাক্সিলারেটর গুলো পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। এটা দ্বারা তুমি হাইড্রেশন রিয়াকশনকে ইনক্রিজ করতে পারো। সুতরাং এখন কংক্রিট মিক্সিং এ তোমরা যদি সেটিং টাইম কম লাগে বা তুমি তাড়াতাড়ি স্ট্রেন্থ পেতে চাও, সেক্ষেত্রে লবণ মিশাই দিলেও কোনো সমস্যা নেই। তবে মিক্সিংটা ম্যাক্সিমাম হয় কত পার্সেন্ট? 5% সিমেন্ট মাসের। এই তুমি ক্লাস থেকে যাও।
যখন কোশ্চেন করবা, ঠিক আছে, অবশ্যই আমার ক্লাসে বিশেষ করে আমি যতটুকু জানি সেখান থেকে অ্যান্সার দিব। যখন কথা বলা শেষ হয়ে যাবে একটা বিষয়, এখন এমনও কোশ্চেন করতেছে এই শব্দটা আমি এখনই বলবো, লেখা আছে দেখো, হাউএভার ইউজ অফ ক্লোরাইডস মে কজ করোশন ইন স্টিল রিনফোর্সিং অ্যান্ড প্রহিবিটেড ইন সাম কান্ট্রিজ। এই জন্য যদিও সোডিয়াম ক্লোরাইড তুমি ইউজ করলে হাইড্রেশনের স্পিড বাড়াতে পারো, কিন্তু এটা এই যে বিভিন্ন অ্যাটাকগুলো বললাম তার সাথে খুবই, এবং লবণ যদি রেখে দিই তাহলে সেখানে ময়শ্চার তৈরি হয়, তাহলে স্টিলের সংস্পর্শে আসলে এই যে রিনফোর্সমেন্টটাকে যদি আমি একেবারে কংক্রিট সারফেসে দিতে পারতাম তাহলে অনেক ডিফরমেশন কংক্রিটের মধ্যে না দিয়ে তার থেকে অনেক স্ট্রেংথ বেশি পাওয়া যেত, মানে জাস্ট সারফেস এরিয়ার কাছাকাছি, কিন্তু দেওয়া হয় না। আর একটা কারণ আছে, এগুলো আস্তে আস্তে তোমরা অবশ্যই শিখে যাবা। একটা নির্দিষ্ট লেভেলের নিচে তুমি দিতে পারবে, এটাকে ক্লিয়ার কাভার বলে। কারণ কি? কারণ সারফেসের কাছে যদি চলে আসে তাহলে স্টিল যেটা বা আয়রন, এটার ম্যাক্সিমাম 80% থাকে আয়রন ময়েশ্চারের সংস্পর্শে আসলে 2 বছরের মাথায় সেটা মরিচা পড়বে বা করোশন হবে। এই কারণে মিনিমাম ক্লিয়ার কাভার মেনটেন করতে হয়, যে 2.5 ইঞ্চির নিচে এটা বলা হয়। তারপরে বিশেষ করে এই রিজনে 3.5, কারণ যেখানে রিজন টু রিজন আবার এই ক্লিয়ার কাভারটা ভ্যারি করবে। কংক্রিটের যে বক্স তৈরি করবে তার 2.5, তারপর স্ল্যাবের জন্য 0.75, এগুলো মেনটেন করতে হবে যাতে সারফেস এরিয়াতে রিনফোর্সমেন্ট না আসে। তারপর একটা দেখো রিটার্ডার্স। এখন সেটিং টাইম আমার বাড়ানো দরকার। তারপরে ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য রিটার্ডার স্লো দ্য হাইড্রেশন অফ কংক্রিট, দেখা যাচ্ছে ট্রান্সপোর্টেশন, এই কথাবার্তাগুলো বেশ কয়েকবার বলা হয়েছে, যাতে ট্রান্সপোর্টেশনের সুবিধার জন্য রিটার্ডার হিসেবে ইউজ করা হয়। দেখো রিটার্ডার হিসেবে কি রিটার্ডার তুমি পাও, একটা হচ্ছে মানে সুগার রিলেটেড যেগুলো, সুগার, সুক্রোজ, সোডিয়াম গ্লুকোনেট, তারপর গ্লুকোজ, সাইট্রিক অ্যাসিড অ্যান্ড টার্টারিক অ্যাসিড, এইগুলো হচ্ছে রিটার্ডার। যদি তোমার এক্সামে আসে যে টাইপ অফ অ্যাডমিকচার, তাহলে প্রত্যেকটার অ্যাক্সিলারেটর লিখবা, লিখে তার দুটার নাম, একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, রিটার্ডার লিখে আর ছোটো করে যদি ডেফিনেশন লিখতে পারে খুবই ভালো হয়। তোমরা তো মানে কমপ্লিট অ্যান্সার পাইলাম না আমি ক্লাস টেস্টের খাতায়, কেউ বড় কোশ্চেনটা কেউ পড়েই আসেনি, ওইটার জন্য সব মোটামুটি ভালোই লিখছো অন্যগুলা। আমি তো বলছিলাম যে একটা বড় কোশ্চেন থাকবে, বড় কোশ্চেনের মধ্যে তো ওই 3টা প্রসিডিউর ছাড়া আর কিছু নেই। বলতো তাহলে সবাই যদি বলতো যে 2 মিনিট টাইম বাড়া দিতে বা 5 মিনিট, তাহলে বাড়ানো যেত। শোনো, ক্লাস টেস্টে যদি তুমি রিকোয়েস্ট করো, সবাই যদি বলে যে হচ্ছে না, তাহলে বাড়াইতে হবে, সমস্যা নেই তো, এটা তো ফাইনাল এক্সাম না। আমি ওইভাবে টাইমটা দিচ্ছি, যদি কেউ যদি বলে তাহলে 5 মিনিট টাইম বাড়াই দিতাম, কিন্তু সবার ওর মধ্যে পারা উচিত, কারণ খুবই শর্ট কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনে কত মিনিট লাগবে, এভাবেই আমি হিসাব করে দেখছি যে এর বেশি লাগবে না। লাস্টের কোশ্চেনের জন্য তুমি 10-11 মিনিট টাইম পাও, তো 7 মার্কের কোশ্চেনের জন্য 11 মিনিট আনার। তারপর আরেকটা দেখো প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজার হচ্ছে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার। ওয়াটার মিক্স করবা, ঠিক আছে, কিন্তু ধরো ওয়ার্কেবিলিটিও বাড়াবে। ওয়াটার যদি বেশি থাকে তাহলে কি হবে? ব্লিডিং, সেগ্রিগেশন, এই দুইটাই হতে পারে, ঠিক আছে। তো ওয়াটারটাকে রিডিউস করবে, কিন্তু এই যে ট্রান্সপোর্টেশনের জন্য সেটিং টাইম বাড়ানো দরকার, ওয়ার্কেবিলিটি বাড়ানো দরকার, এটাকেও ঠিক রাখবে। এটা হচ্ছে প্লাস্টিসাইজার। এই জন্যে যে আমরা এর আগে দেখলাম রিটার্ডার মিক্স করে তারপর ওয়ার্কেবিলিটি বাড়ানো, এটা করার থেকে প্লাস্টিসাইজার মিক্স করা হয়। যেসব কংক্রিটগুলো ট্রান্সপোর্টেশনের জন্য নিয়ে আসা হয় বা দূরে গিয়ে প্লেস করতে হবে, সেই ক্ষেত্রে প্লাস্টিসাইজার ইউজ করা হয়। প্লাস্টিসাইজার হিসেবে কি আছে দেখো, লিগনিন সালফেট আর একটা আছে পলিঅল টাইপ, এই 2 টাইপের আছে। তবে প্লাস্টিসাইজারের থেকে সুপার প্লাস্টিসাইজার আবার ইউজ বেশি, যেহেতু নামের আগে সুপার আছে। এর মানে এর যে এই দুটার ভিতর ডিফারেন্সটা হচ্ছে, এটাকে হাই রেটে ওয়াটারটাকে রিডিউস করতে পারে, সেই ক্ষেত্রে প্লেস করার সাথে সাথে এর বেশি স্ট্রেংথ পাওয়ার প্রবাবিলিটি।
তবে প্লাস্টিসাইজার হিসেবে, সুপার প্লাস্টিসাইজার হিসেবে বেশ কিছু আছে দেখো, সালফোনেটেড, ন্যাপথালিন, ফর্মালডিহাইড, মানে অনেকগুলো কেমিক্যাল নেম। তবে অ্যাডভান্স লেভেলের সুপার প্লাস্টিসাইজার যেটা সেটা হচ্ছে পলিকার্বক্সিলেট টাইপ। এখন যদি আসি যে প্লাস্টিসাইজারের উপর একটা শর্ট নোট লিখতে, তাহলে প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার দুইটা লিখতে হবে কিন্তু। তারপর আছে এয়ার এন্ট্রেনমেন্ট। এয়ার এন্ট্রেনমেন্ট মানে কংক্রিটের মধ্যে পার্সেন্টেজ এয়ার এন্ট্রেন করে তার ওয়ার্কেবিলিটি বা প্লেসিং যে ক্যাপাসিটি এগুলো বাড়ানো। এখন এয়ার এন্ট্রেন করতে পারবা কতটুকু, দেখো যে 1 থেকে 1%। হাইবার এন্ট্রেন ইন এয়ার is a trade-off with strength, as each of 1% of air may result in 5% decrease in compressive strength. দেখা যাচ্ছে কোন কোন রিজনে, বিশেষ করে যেখানে টেম্পারেচার খুবই কম, সেই ক্ষেত্রে আমরা যে প্রথমে বলছিলাম ক্রিপ অফ কংক্রিট, এই বিষয়গুলা বা অন্যান্য প্রপার্টিগুলো, যেখানে সব সময় স্ট্রেনে ইলংগেশনের থেকে সব সময় মানে কন্ট্রাকশন হবে বেশি, সেই ক্ষেত্রে এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার ইউজ করা হয়। যেখানে আমরা বললাম ডিফরমেশনের দুইটা, একটা হচ্ছে ইলংগেশন, কন্ট্রাকশন। যেখানে কন্ট্রাকশনটা বেশি, তাহলে কন্ট্রাকশন বেশি হলে কি ঘটতেছে দেখো, যে এই একটা ব্লকের এই দুই দিক থেকে প্রেসার, তার মানে কম্প্রেশন। এখন কম্প্রেসিভ লোডটা কমাইতে হবে, তাহলে কম্প্রেসিভ লোড কমানো। এর মধ্যে যদি আমি এয়ার মিক্স করি, বলা হচ্ছে যে টেস্ট রেজাল্ট 1% যদি এয়ার মিক্স করতে পারো, তাহলে 5% এই যে কম্প্রেসিভ লোড এটা থাকবে না। 5% কম্প্রেসিভ লোড, যে হারে ধরো টেম্পারেচার ডিক্রিজ করার কারণে যে পরিমাণ কম্প্রেশনটা আসছিল তার 5% কমে যাবে। কিন্তু নর্মাল কন্ডিশনে এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচারের কোনো দরকার নেই। যেখানে টেম্পারেচার বিলো 0 নিচে, মানে মাইনাসের কাছাকাছি, তারপর মাইনাস আছে, তার মানে সবসময় বরফ পড়ে। এইসব রিজনে ফ্রিজিং কথার অর্থ হচ্ছে যে যখন মানে জমে যাবে, যখন কংক্রিট যে ম্যাটেরিয়ালসগুলো আছে একটা দেখো নর্মাল কন্ডিশনে একভাবে থাকে, আবার যখন টেম্পারেচারটা কমে যাবে তখন আরো কাছাকাছি চলে যায়, কন্ট্রাকশন হয়। এই কন্ট্রাকশনটা, তাহলে কন্ট্রাকশন হওয়া মানে কি, দেখো এই দুইটা বিম তৈরি করলাম নর্মাল কন্ডিশনে, যখন কন্ট্রাকশন হবে তাহলে বিমটা ক্লোজ হয়ে আসতে চাইবে, কিন্তু এই দুইটা বিম আবার দুইটা কলামের সাথে সাপোর্টেড, তাহলে ক্লোজ হয়ে আসতে চাইলে শুধু বিমই ক্লোজ হবে না, কলামকে এইভাবে নিয়ে চলে আসবে। তাহলে এই যে এক্সট্রা লোড তৈরি হচ্ছে, এই লোডিং প্যাটার্নটা যদি কমাতে চাও, তাহলে 1% যদি তুমি এয়ার মিক্স করতে পারো, তাহলে 5% এই কম্প্রেসিভ লোডটা কমাতে পারো। ম্যাক্সিমাম কোনো লিমিট নাই। এখন এয়ার কি মিক্স করা এত সহজ ব্যাপার কংক্রিটের মধ্যে? এটার জন্য একটা মেশিন আছে, দেখছো, এই যে জায়গা পরিষ্কার করে, এটা দ্বারা মিক্স করা হয়। কংক্রিট মিক্সিং এর সময় বাতাস দেয়, দেখছো এরকম মেশিন, দেখছো? দেখো নাই? হ্যাঁ, সেলো মেশিন টাইপের ছোট ছোট মোটর, ওইগুলা দিয়ে দেখবা যে মানে ধুলা পরিষ্কার করে, বা যে হ্যাঁ ভ্যাকুয়াম ক্লিনার, ওইটা দ্বারা এয়ার ট্রিটমেন্ট করা হয়। যখন মিক্সিং করা হবে কংক্রিট, তখন ওইটা ধরা হবে। হয়তো আরো কোনো ম্যাটেরিয়ালস আছে হাই টেকনোলজিক্যাল। তারপর আছে পিগমেন্ট, এটা এক টাইপের পেইন্টস। এটা কংক্রিটের কালারের চেঞ্জ নিয়ে আসবে। আমরা একটা ফিগার দেখলাম কিভাবে কালারের চেঞ্জ নিয়ে আসা যায়। পিগমেন্ট ইউজ করে তুমি কংক্রিটের কালার, মানে বিল্ট ইন কালার পাবা। এমনিতেও হোয়াইট ওয়াশিং করে আমরা যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারি। বিল্ট ইন কালার পেতে, এই ছেলে তুমি কিন্তু ক্লাসে বেশ আনমনা, হাসাহাসি করতেছো, এদিকে তাকাও, বলো তো কি বলছিলাম? হ্যাঁ, পিগমেন্ট কি? তাই পাশের এর কাছ থেকে শুনে বলে তুমি বলে দিলা, সবার পানিশমেন্ট হবে কিন্তু। তোমার কিন্তু খুবই খারাপ অবস্থা। তারপর দেখো করেশন ইনহিবিটরস। করেশন কিভাবে কমাতে পারি?
প্রভাবটা যাতে কম হয় কংক্রিটের উপরে, সেরকম কিছু অ্যাডমিক্সার আছে। তারপরে বন্ডিং এজেন্ট, এই এগ্রিগেট তারপর বাইন্ডারের মধ্যে বন্ডিং এজেন্ট বাড়ানোর জন্য কিছু অ্যাডমিক্সার আছে। তারপরে পাম্পিং অ্যাডস বলতে এখন সব কংক্রিটই পাম্প করে, মানে গ্রাউন্ড থেকে পাম্প করে উপরে তোলা হয়, যাতে সেই পাম্পিংটা খুব সহজে করা যায়। প্লাস পাম্পিং অ্যাড করা মানে দুটার মধ্যে প্লাস্টিসিটি বাড়ানো, কংক্রিটের মধ্যে অনেকটা লিকুইড টাইপের হবে, কিন্তু সেগ্রিগেশন বা ব্লিডিং এই প্রভাবগুলো থাকবে না। থ্যাংক ইউ স্যার। ক্লাস শেষ হলে থ্যাংক ইউ।